এটাই বাংলাদেশ, ঠান্ডা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে ঠান্ডা, যাই হোক, এফআই বাইকে কিকার থাকলে এটাই সবচেয়ে বড় সুবিধা। সাত সকালে আমার সাথে এক কলিগ যাবে, তাকে জানাইলাম, রওনা দিছি। ওকে ওঠাবো নিকুঞ্জ থেকে। বেশ ভালোই তো ঠান্ডা। গতকালকে যখন আমি এই বাইকটা নিয়ে হাওয়া দিতে যাই, আমার এতটুকু মনে আছে, লাস্ট আমি হাওয়া দিয়েছিলাম পিছনের চাকায় প্রায় 40-এর মতো, কিন্তু আর সামনের চাকায় দিয়েছিলাম প্রায় 32 না 30 এরকম দিয়েছিলাম না 28-এর মতো দিচ্ছি। কিন্তু গতকালকে যখন আমি হাওয়াটা চেক করতে গেলাম, তখন ওরা বলতেছে পিছনের চাকায় নাকি 70 আছে, সামনের চাকায় আছে 50 না 40 বললো। কিন্তু এটা কিভাবে সম্ভব? তার উপরে শীতকাল, উল্টা তো হাওয়া কমে যাওয়ার কথা। আমার মাথায় কোনো কিছুই ঢুকলো না। কিন্তু কথাটা হচ্ছে, আমার মাথায় কিছু ঢুকুক আর না ঢুকুক, ভালোই ঠান্ডা। কুয়াশাটা সকালবেলা বেশ ভালো রকমই পড়ছিল। আজকে একটা ছুটির দিন। আজ একটা ছুটির দিন। আজকে এই সকালবেলা অফিসের একটা কাজে আমাকে সাভারের দিকে যাওয়া লাগতেছে, যেটা হেমায়তপুরে পড়ছে। হেমায়তপুরের সাইডে যাব, কিন্তু আমি বুঝতেছি না এত ঠান্ডা। তার আগে নিব তেল। আমি লাস্ট যখন তেল নিয়েছিলাম, কি কুয়াশা! লাস্ট পুরা তেলের ট্যাঙ্কি বা ট্যাঙ্কি যাই বলি, এটা পুরা ফুল লোড করছিলাম। বলতে পারেন 12 লিটার ফুল ছিল। এখন পর্যন্ত 462 কিলোমিটার চালাইছি, 7.6, প্রায় 7.5 লিটারের আমি আজকে তেল নেব। ও, সেই কুয়াশা! ও, এখানে হয়েছে অ্যাক্সিডেন্ট। ভালো উল্টা পাশ দিয়ে চালাবা। এটাই বাংলাদেশ, ঠান্ডা। আপনারা যারা এইরকম ঠান্ডার সময় চালাবেন, বিশেষ করে বাইক রাইড করবেন, অনুগ্রহ করে এই ঠান্ডা বা গরমের যে কাপড়গুলো পরলে শরীর গরম হয় বা ঠান্ডা কম লাগে, এমন যাতে কম লাগে ওই রকম কাপড় চোপড় পরবেন, পরে মুভ করবেন। ওকে, আপনাদের কাছে একটা জিনিস আমি জানতে চাই, আপনারা পারলে আমাকে একটু জানাবেন। সেটা হচ্ছে, শীতকালে বা ঠান্ডায় ফুয়েল কি কমে যায়? আমার কেন জানি মনে হয় ফুয়েল কমে। আমরা যারা উত্তরার থেকে এখন মুভ করি, বিশেষ করে হাউস বিল্ডিং হয়ে যারা আমরা বের হই, আমরা এখন কি করি, আবদুল্লাপুরের এই যে সামনের পিছনে পলয়েলের একটু আগের যে কোনাটা, এখান থেকে আমরা ইউ টার্ন নেই। এটা একদিকে ভালো, এটা একদিকে বেশ ভালো উদ্যোগ, কিন্তু সমস্যা হইতেছে আমরা বাঙালির তো একটু আইলসা জাতির টাইপের, তো বেশ কিছু ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে বলতে গেলে একই কাহিনী। রেকর্ড যে কতটুকু আল্লাহ জানে। এটা কিসের লরি? সেই তো ভয় লাগে না, লগে লগে যাইতাম না, একটু দূরে দূরে যাই। এটা পিচ ঢালাই লরি। অন্য অন্য ভাইজার দিয়ে যেন বাতাস না ঢুকে। আল্লাহ সবাইকে হেফাজত করো। আচ্ছা, এটা কি কোনো ঘোষিত বাস স্ট্যান্ড? বিএমএস সেন্টারের অপোজিটে রাজুক কলেজের পাশে, এটা কি কোনো ঘোষিত বাস স্ট্যান্ড নাকি অঘোষিত? আল্লাহ জানে। এই সাত সকালেও মানুষ নিজ দিয়ে রাস্তা পারাপার হয়। অবশ্য বাংলাদেশ আরেকটা বিষয়ে খেয়াল রাখতে হয়, এই সাত সকালে যদি নির্জন থাকে উপরে, ফুটওভার ব্রিজ, এটা যদি কোনো কারণে সুযোগ পায়, এইখানেও মানুষ সিন্ডিকেটের মতো থাকে, এবং এইখানে আপনার ওই যে কি বলে, ডাকাতি বলেন বা চুরি ছিনতাই বলেন, এটাও এখানেও হয়। ফুটওভার ব্রিজ কিছু সময়ের জন্য খুব উপকারী, কিছু সময়ের জন্য খুব খারাপও। আবার নিচ দিয়েও যদি পার হয়, এই ভোরবেলা তো গাড়ি সব ফুল রানিং এ থাকার কথা, এই সময় আবার দেখা যায় যে কে জানে ওই অ্যাক্সিডেন্ট হয় কিনা এর ভয়। আপনি কিছু কিছু সময় আছে বাংলাদেশে উপরেও রিক্স, নিচেও রিক্স।
আর চুরি চিন্তার কথা তো এটা যত সভ্য দেশে যান, দুই একটা দেশে হয়তো বা 5-7টা বা 10টা-12টা দেশে হয়তো এটা একটু রিস্ক কম, বাকি সব জায়গায় রিস্ক অনেক বেশি। ও কি ঠান্ডা, এন্ড হোয়াট এ কুয়াশা, ওরে কুয়াশা। আমি একটা হাত মোজা করছি আর একটা বেশ মোটা টাইপের হাফ গ্লাভস করছি, অথচ তারপরও প্রচুর ঠান্ডা। ঢাকা শহরে ঠান্ডা না, ঠান্ডা পড়ে না, কে বলছে আপনাদের? আপনারা আপনাদের ফিলিংস নাই, ঠান্ডা। এখান থেকে এয়ারপোর্টের যে ফ্লাইওভারটা আছে, এটা শুধু গাড়ির হেডলাইটটা একটু দেখা যাইতেছে, বাট গাড়ি পুরা ক্লিয়ার না, বাট এখন দেখা যাইতেছে। এটা প্রায় আধা কিলোমিটারের মতো দূরত্ব। ওয়াও, জোস না? আল্লাহ জানে দেখা যাইতেছে কিনা। ছোটবেলায় উল্টা পাল্টা করে নাম টাম বলতাম তো, এই সে অভ্যাস। যেমন আমাদের এক ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে নিপা, তোরে আমরা পানি করে ডাকতাম। সরি আপু, আপনার সাথে আমার ফেসবুকে অ্যাড আছে, মনে কিছু নিয়েন না যদি আপনি দেখে থাকেন শুনে থাকেন। এই যে সামনে পুলিশ কাকু চাইতেছে, কি সুন্দর ইমার্জেন্সি লাইট দেওয়া যাইতেছে, আমারও দেওয়া উচিত, আমি দিব না, থাক আমি তো কাটাই যাইতেছি। আমার মনে হয় না এই সকালে কেউ জোরে এসে লাগায় দিবে, যদি না আমি উল্টাপাল্টা ভাবে চালাই, বাকিটা আল্লাহ ভরসা। এই যে আমার স্পিড প্রায় 65, তার উপরে 70-এর মতো ছিল, আমি এখান থেকে নিউট্রাল করে আগায় যাইতেছি। জোস না? আমার কলিগটা এখানে দাঁড়ানোর কথা। কমান ব্রো, কুইক কুইক, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে উঠা পড়েন, হয়েছে? হ্যাঁ, আরে ভাই গরিব মানুষ, মোবাইল দিয়ে ব্লগ করি। টাইম ইজ অনেক কম, টাইম ইজ অনেক কম, দা টাইম ইজ অনেক কম, তাড়াতাড়ি যাই। এই সিএনজি গুলো কখনো কখনো আমার খুব ভয় লাগে। একে তো শীতকাল, সবকিছু আবার ভিতর দিয়ে বন্ধ রাখছে কিনা কে জানে। ওই যে কি অবস্থা, এমনি কিভাবে চলে, সর্বনাশ। এক নিজের কোম্পানির গাড়িতে নিজেরাই মনে হয় বাউলি দিয়া গেল, ওরে আল্লাহ। এই জায়গাটা দিয়া কিছু বেয়াদব পারাপার, এমন এগুলোর বেয়াদব। তোমার ডান দিকে জায়গা আছে না, তুমি আমার এখানে হর্ন দাও কোন করে? আরে ফালতু তো, এর কত স্পেস লাগে, হর্ন দিতে দিতে যাইতেছে। যে কোনো রকমেরই ভালো ড্রাইভার, সে হর্ন দিতে দিতে যাইতেছে, মানে তার নিজের উপরই কোনো আত্মবিশ্বাস নেই। আরে ওভারটেক তো আমিও করতেছি। এই বস্ত্রে আমি কিছুক্ষণ আগেও ওভারটেক করছিলাম, আবার তাকে পাইলাম। দেখছেন ব্রেক, ব্রেক কিন্তু এবিএস নাই, হাইড্রোলিক, মানে নন এবিএস আর ড্রাম, কিন্তু আমি ব্রেকিং সিস্টেমটা ওইভাবে আল্লাহর মতো করে নিছি, বুঝছেন? অর্থাৎ আমি এই ব্রেকটা যে করছি, এটা করতে আমার সবচেয়ে বেশি সুবিধা হয়েছে কি, আমি আমার সামনের যে হাইড্রোলিক ব্রেকটা আছে এটা আমি স্লো করে রাখি, মানে একটু ঢিলা করে রাখছি, যাতে বেশ অনেক একটু চাপায় ধরতে পায়, এবং একটু ধরলে যে লক হওয়ার যে প্রবণতা থাকে এটা যেন অনেকটা কমে থাকে, কম থাকে। এটাই হইতেছে আমার সবচেয়ে বড় সুবিধা। আমাদের বাইকারদের জন্য এটাই সবচেয়ে বড় সুবিধা, চিপা দিয়ে বেরোয় চলে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে, অবশ্যটা খুব কম সময়, এরকম চিপা দিয়ে যেতেও একটা অ্যাক্সিডেন্টের প্রবণতাও হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্ট। তবে এই বাইকটার পিলিয়ন যখন থাকে, যেহেতু আমার পিছনে পিলিয়ন আছে, এই বাইকের পিলিয়ন থাকা অবস্থায় চাকিগুলো অতটা লাগে না, প্লাস বেশ মজাও লাগে। আমি যদি এই বাইকের ম্যানুভারিং এর বিষয়টা বলি, আমি যদি এই বাইকের ম্যানুভারিং এর কথা বলি, হুটের করে টার্নের কথা বলি, টর্কের যেটা বিষয়, এটা যে খুব ভালো, জিক্সার মতো অনেক বেশি সেটা না, তবে খারাপও না, বেশ ভালো। একজন দিতেছে, আজকে একজন তেল দেয়, 2 দাগ আছে, 7.5 লিটারের উপরে গেছে। এদিক দিয়ে সোজা চলে যাব।
কি করলো এটা? এনারা কি বাইরে হইতে দিবে না নাকি? এখানে সবই অকটেন, পেট্রোল নাই। আসসালামু আলাইকুম। 950 শেষে একটু আসতে দিয়েন, ওভারফ্লো হয়। বিজয় সরণের সিগনাল 7:58। কথাই বলতে পারতেছি না, কলিগে বুঝতেছেন আমি কথা বলতেছি কিনা। আমিও কথা বলতে গেলে আটকে যাইতেছি। যাই হোক, এভাবেই জীবন চলতে হবে। বেগম খালেদা জিয়ার দাফনের পর জিয়া উদ্যানের সম্বন্ধে যেতেছি প্রথমবার। রাস্তাটা পিচ ঢালাই হইল ক্লিয়ার না। ওয়াই আই ডোন্ট নো। অনেক মানুষ এখানে হাঁটাহাঁটি করে, ভালোই তো। এখানে আমার মনে হয় ওই পাশে মোহাম্মদপুর, তো সম্ভবত আগারগা মোহাম্মদপুর, এখানকার লোকজন বিশেষ বেসিক্যালি মোহাম্মদপুর আর ধানমন্ডির কিছু অংশের লোকজন এখানে এসে মানে হাঁটাহাঁটি করে। ভালো। এই রাস্তাটা সোজা গাবতলী গেছে না? হুম, এই রাস্তাটা একবারে বরাবর গেছে না? ভাবছিলাম তো আমারে আটকাইবো। তেল ভরানোর পরে যখন জিরো করা হয় মিটার, এরপরে মাইলেজ একদম উল্টাপাল্টা দেখায়, খুবই উল্টাপাল্টা দেখায়। মানে অ্যাটলিস্ট 70-80 কিলোমিটার গেলে মোটামুটি এই মিটারটা একটা স্টেবল পর্যায়ে আসে। এই যে তেল নেওয়ার সময় মিটারটা জিরো করছি না, প্রথম মানে প্রথম অবস্থায় মাইলেজটা খুবই উল্টাপাল্টা দেখায়, খুবই উল্টাপাল্টা। মানে অ্যাটলিস্ট 70-80 কিলোমিটার যখন চালাই আমরা, তারপরে এই মিটারটা একটা মানে ওই কম্পিউটারের সিস্টেম করা, তো ওর একটা অ্যালগোরিদম আছে। আমাদের গ্রামের বাড়িতে যাইতে গেলে আগে যখন বাস ধরতাম না, মানে তখন আমাদের আগে আব্দুল্লাহপুর থেকে কোনো বাস সার্ভিস ছিল না। আমরা এই গাবতলী আসাদ গেট টেকনিক্যালি আইসা আমরা বাস ধরতাম, বুঝছেন? এটা হইতেছে আপনার এই 2000 মানে আমার জন্মের সময় থেকে পর থেকে, বুঝছেন? তো আমার এখনো মনে পড়ে 2001-2 সাল পর্যন্ত কেমন ছিল। আমি বাবার সাথে সাথে আগে আগে কিন্তু ঢাকা শহরে কালো রঙের আর হলুদ রঙের ট্যাক্সি ছিল, বুঝছেন? কালো রঙের ট্যাক্সি নেওয়ার জন্য আমরা এখানে আসতাম 350-400 টাকা ওই সময়, বুঝছেন? ওই সময় 350-400 টাকা আসতাম। আর এখান থেকে আমরা যে বাসে যাইতাম সেটা ছিল ওইটা সর্বোচ্চ 300 থেকে 350 টাকা বাসের টিকিট ভাড়া ছিল। কি অবস্থা, উল্টা বাস দিয়ে আসছে। গাবতলী, এটা কি গাবতলী পার হইলাম না? আমিনবাজার ব্রিজ, গাবতলী পার হলাম। জোস কুয়াশা এখানে, বেশ ভালো রকমেরই কুয়াশা। জোস না, একদম সেই লাগতেছে। ওকে বাই, আল্লাহ হাফেজ।